গ্রাহামের ব্যাপন সূত্র থেকে যা যা পরীক্ষায় আসে মাত্র 5 মিনিটে আমি তোমাকে কুইক রিভিউ করে দিব। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে ঘুরে ফিরে কয়েকটা কমন প্রশ্নই এমসিকিউতে বারবার রিপিট আসতে দেখা যায়। কি কি প্রশ্ন আসে? প্রথম ব্যাপার হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রে বেসিক আমরা ব্যাপন সূত্রের ফর্মুলা জানি যে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন একটি গ্যাসের ব্যাপন হার কোন গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই জায়গাতে আমরা যে বেসিক ফর্মুলা শিখলাম যে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই দুইটা বেসিক ইকুয়েশনই অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয়। এবার আমরা যেহেতু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কে পাচ্ছি, তাহলে r1/r2 আমরা ইকুয়েশন পাবো রুটের নিচে m2/m1। এটা একটা ইকুয়েশন আসে যেটা আমরা সরাসরি অপশনে দেখতে পাই। অপশনের মধ্যে এটা যদি পাও তুমি যে নিচের কোনটি গ্রাহামের ব্যাপন হারের সূত্র, এটা অপশনে পাইতে পারো। এবার দেখো আড়াআড়ি যদি গুণ করো r1 এর সাথে, দেখো আড়াআড়ি গুণ করলে দেখো রুটের নিচে m1 আসে। আড়াআড়ি গুণ করলে r1 এর সাথে রুটের নিচে m1, r2 এর সাথে রুটের নিচে m2। এটাও আরেকটা ভার্সন যেটাও তুমি পরীক্ষায় অপশনে পাবা। জিজ্ঞেস করবে নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র, এটা অপশনে থাকতে পারে, এটা অপশনে থাকতে পারে। আচ্ছা, ঘনত্ব দিয়ে করলে এই ইকুয়েশনটা ঘনত্ব দিয়ে করলে r1/r2 ইজ ইকুয়ালস টু রুটের নিচে d2/d1। আর দেখো আড়াআড়ি গুণ করলে r1 রুট ওভার d1 ইজ ইকুয়ালস টু r2 রুট ওভার d2। তাহলে এইটা আমরা খুব সুন্দর মতো মনে রাখবো। এই চারটা অপশন আমাদের বিভিন্ন সময় এমসিকিউতে চলে আসবে। এবার আসো, এক ধরনের কোশ্চেন আসবে কোনটির ব্যাপন হার বেশি। যেহেতু আমাদের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে সম্পর্ক ব্যস্তানুপাতিক, আমার ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে। মানে ব্যাপন হার বেশি এই কথাটার মানে হচ্ছে ব্যাপন হার বেশি তারই হবে যার আণবিক ভর কম। তাহলে যখনই আমার ব্যাপন হার জিজ্ঞেস করবে এই জায়গাতে আমার কি খুঁজে বের করতে হবে? আণবিক ভর খুঁজে বের করতে হবে। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। নাইট্রোজেনের কত? 28। অক্সিজেনের কত? 32। হাইড্রোজেনের কত? 2। তারপরে দেখো সালফার ডাই অক্সাইডের কত? 64। ক্লোরিনের কত? 71। মোস্টলি এই গ্যাসগুলাই আসতে দেখা যায়। তাহলে সবচেয়ে কম আণবিক ভর কার? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার কি হবে? সবচেয়ে বেশি হবে হচ্ছে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে। আচ্ছা বলো তো, যদি আমার কোনটার ব্যাপন হার সবচেয়ে কম জিজ্ঞেস করতো, কম হবে তার যার আণবিক ভর সবচেয়ে বেশি। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা আণবিক ভর সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের, তাই না? ক্লোরিনের আণবিক ভর সবচেয়ে বেশি, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপন হার কিন্তু সবচেয়ে কম হইতো, তাই না? এবারে আণবিক ভরের যেই সিকোয়েন্স আছে এই ওয়াইজ তুমি সাজাইতে পারবা, যে ব্যাপন হারের ক্রম সাজাইতে পারবা। যদি কখনো ব্যাপন হার কম বেশি না আসে, ক্রম জিজ্ঞেস করে, তাহলে যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার বেশি। তাহলে সবচেয়ে বেশি সাজাইতা কিভাবে? হাইড্রোজেনকে সবার আগে নিতা, এরপরে তুমি নিতা কাকে? এরপরে দেখো আণবিক ভর হচ্ছে তোমার নাইট্রোজেনের আছে, হাইড্রোজেনের পর নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এরপরে দেখো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপরে ক্লোরিন। তো এইভাবে তুমি ক্রম সাজাইতা। এটা হচ্ছে ব্যাপন হারের এই টেকনিকটা। এবার আসো আরেক টাইপের প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। বলবে নিচের কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? ভাইয়া ব্যাপন হার সমান তখনই হবে যখন আমার আণবিক ভর সমান হবে, এম সমান হবে। তো ভালো করে খেয়াল করলে দেখবা নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড, এই যে একটা জোড়া নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড, এই জোড়ার আণবিক ভর সমান। নাইট্রোজেনের জন্য 28, কার্বন মনোক্সাইডের জন্য 28। তার মানে এই জোড়ার আমার ব্যাপন হার সমান। আবার ভালো করে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড এবং N2O, এই দুইটার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডেরও 44, N2O এটার ক্ষেত্রেও 44। তাহলে এই গ্যাস দুইটারও আমার আণবিক ভর সমান, তার মানে ব্যাপন হার সমান। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোন দুইটির ব্যাপন হার সমান, উত্তর হচ্ছে এইটা এবং উত্তর হচ্ছে এইটা। ব্যাপন হার সমান কখন হবে? যখন আণবিক ভর সমান হবে। ওকে, এছাড়া এখান থেকে এমসিকিউ আরেকটা কি আসতে পারে? এই যে আমাদের ব্যাপন হারের যে পরীক্ষাটা করা আছে না আমাদের বইতে, হাজারী স্যারের বইতে, এই পরীক্ষা থেকে সরাসরি এমসিকিউ চলে আসে। আবার এটা সিকিউতে ম্যাথও আসে। তো সিকিউতে ম্যাথের জন্য এই ফুল ম্যাথটা করবা। যারা আমার পরিবেশ রসায়ন ক্লাস করছো, ম্যারাথন ক্লাস এটা অলরেডি তোমরা করছো। এইটাতে তুমি জাস্ট মনে রাখবা যে বাম মুখে HCl নেওয়া হয় আর ডান মুখে অ্যামোনিয়া নেওয়া হয়। বাম মুখে HCl আর ডান মুখে অ্যামোনিয়া। এবার খেয়াল করো, টোটাল এই চেম্বারের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। যদি 25 সেন্টিমিটারই দেওয়া থাকে তাহলে HCl এর মুখ থেকে 10 সেন্টিমিটার দূরে তোমার গ্যাস মিলিত হয়, আর যেখানে মিলিত হয় গ্যাস দ্বয় যেখানে মিলিত হয় ওখানে সাদা ধোঁয়া তৈরি হয়। তো সরাসরি তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করে যে বাম মুখ থেকে, এই টোটাল
ফিনোমেনাটা তুলে দিয়ে জিজ্ঞেস করবে বাম মুখ থেকে কত দূরত্বে মিলিত হয় বা সাদা ধোঁয়া তৈরি হয়। বাম মুখে যদি HCl থাকে তাহলে সেখান থেকে 10 সেন্টিমিটার দূরে, আর ডান মুখ থেকে বা অ্যামোনিয়ার দিক দিকে 15 সেন্টিমিটার দূরে। এখন এটা একদম মানে পয়েন্ট ছাড়া ভ্যালুটাকে ধরে নেওয়া হয়েছে। তুমি যদি এক্সাক্ট ব্যাপন হারের ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে এটা 10.14 সেন্টিমিটার আসবে। তো আমরা সবসময় এটার বেসিক শেখায় কেমনে করতে হয় ফর্মুলা ওয়াইজ দেখায় তারপরে 10.14 সেন্টিমিটার বের করে দেখাই। বাট এমসিকিউতে যদি এই ফিনোমেনাটাই থাকে তাহলে ক্যালকুলেশন না করেই তুমি দাগাই দিতে পারবা, যেটা হবে 10 সেন্টিমিটার অথবা 10.14 সেন্টিমিটার। অ্যামোনিয়ার দিক দিয়ে বললে 15 অথবা 14.86 বা 14 পয়েন্ট সামথিং এটা আসবে। সো এই ভ্যালুগুলা তুমি একটু মনে রাখবা। এই ভ্যালুগুলা মনে রাখলে যদি এই ফিনোমেনাটাই সরাসরি এমসিকিউতে চলে আসে, হুবহুব তুলে দেয়, তাহলে তোমার ক্যালকুলেশন ছাড়াই জাস্ট তুমি জানো বলে এমসিকিউটা দাগাই দিতে পারবা। আশা করি ফুল জিনিসটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।